আমি চিন্তা করতাম বাংলাদেশের মানুষ হয়তো টেকটা একটু কম বোঝে বা তাদের ইন্টারেস্টটা কম, যদিও আমাকে দেখে অনেকে অনেক সিনিয়র মনে করতে পারে, বাট আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয় 2018-তে, স্পেশালি রিভিউ ভিডিওস। এটা দেখে মানুষ কিন্তু তাদের হার্ড আর্ন মানি স্পেন্ড করবে। তো এইটা আসলে মানে প্রফেশন হিসেবে নেওয়ার মতো তো আসলে কোনো অপশনই নেই। ও ব্র্যান্ড আমাকে যেটা বলতে বলবে, আমি যদি সেটাই শুধুমাত্র বলি, সেই ক্ষেত্রে কিন্তু আসলে আমার ভ্যালুটা অ্যাড হলো না। ওয়েলকাম এভরিওয়ান টু 1000 ফিক্স প্রেজেন্স টেক শো। নীলফুর জাহান আছি, আর এই টেক শোতে আমরা মূলত কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে কথা বলছি, দেশের কন্টেন্ট ক্রিয়েটর যারা টেক বেসড ভিডিও মেকিং করেই আপনাদের কাছে পৌঁছে গেছেন এবং দারুণ সব ভিডিও মেকিং করে নিজেদের একটা আলাদা অবস্থান তৈরি করেছেন। আমরা অনেকের সাথে আড্ডা দিচ্ছি, এক এক এপিসোড এক একজন থাকছেন, এক একজনের গল্প এক এক রকম, এবং সেগুলো শুনে আমি তো নিজে পার্সোনালি ইন্সপায়ার্ড হচ্ছি। আমি শিওর আপনারা যারা দেখছেন আপনারাও সেরকমই। আজকে কে আছেন আমার সঙ্গে পরিচয় করে দিচ্ছি, তার সঙ্গে আমাদের সঙ্গে আজকে আছেন আপনাদের পছন্দের কন্টেন্ট ক্রিয়েটর রাতুল ওসমান। হ্যালো, ওয়েলকাম টু দ্য শো। কেমন আছেন? আসসালামু আলাইকুম, অনেক ভালো আছি। ওয়েল, আপনাকে নামটা পরিচয় করিয়ে দেওয়ার সময় শুধুমাত্র আপনার নাম ধরেই পরিচয় করালাম, কারণ এই নামেই আপনার চ্যানেল। অনেকেই আমি স্পেশাল এই শোতে আমি আর যাদেরকে পেয়েছিলাম সবারই আলাদা আলাদা চ্যানেলের একটা নাম আছে, কিন্তু আপনি শুধুমাত্র নিজের নাম দিয়েই এটা শুরু করেছেন। শুনবো আপনার চ্যানেল শুরুর গল্প, কেন কিভাবে কি হলো। তার আগে আমি দর্শকদেরকে আরেকটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি। আপনারা যারা দেখতে শুরু করেছেন সবাইকে বলে রাখছি, আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন, কমেন্ট করবেন। যদি আপনাদের কিছু বলার থাকে গেস্টকে, সেটা আমাদেরকে কমেন্টে জানিয়ে দিতে পারেন। সবচেয়ে বেশি যিনি শেয়ার কমেন্ট করবেন তাদের মধ্যে থেকে সেরা একজনের জন্য 1000 ফিক্সের পক্ষ থেকে থাকবে পুরস্কার, ফ্রি সার্ভিসিং। সো এটা পেতে হলে কমেন্ট শেয়ার করতে থাকুন আর দেখতে থাকুন এপিসোডটি। কথা বলছি আমরা রাতুল ওসমান দিয়ে। এই চ্যানেলটা আপনি শুরু করেছেন সম্ভবত 2017 বা 18-তে, কিন্তু 2017-তে আরেকটা চ্যানেল ছিল, সেটার নাম ছিল সম্ভবত অন্য কিছু, টেক র্যাটস। সেখানে আপনি ইংলিশ কন্টেন্টগুলো বানাতেন। পরবর্তীতে রাতুল ওসমান দিয়ে শুধুমাত্র বাংলা কন্টেন্টের দিকেই ঝুঁকলেন, এটা কেন? বেসিক্যালি আমি কন্টেন্ট যখন দেখতাম ছোটবেলা থেকে, টেকের প্রতি একটা ভালোবাসা তো ছিলই। তো যখন কন্টেন্ট নিজে দেখতাম তখন বাইরের কন্টেন্ট ক্রিয়েশন যারা করে তাদেরটাই দেখতে হতো, বিকজ বাংলাদেশে কিন্তু আসলে ওই অর্থে মানে একেবারে ছিল না বললেই চলে। হ্যাঁ, দুই একটা শুরু করেছিল তখন, লাইক এটিসি ছিল, আরো কয়েকটা চ্যানেল ছিল, বাট ওই দুই একটা ছাড়া তেমন কেউ ছিল না। ইনফ্যাক্ট ফান ফ্যাক্ট হচ্ছে আমি এটিসিকেও তখন চিনতাম না, আমি দেখতাম মানে বাইরের চ্যানেলগুলো মোস্টলি। তো ইন্সপায়ার্ড ওইখান থেকেই, এবং আমার চিন্তা ভাবনাটা মানে একটু বলতে পারেন যে কিছুটা সেলফিশ টাইপেরই ছিল, যে আমি চিন্তা করতাম বাংলাদেশের মানুষ হয়তো টেকটা একটু কম বোঝে বা তাদের ইন্টারেস্টটা কম, আমি চেষ্টা করব ইংরেজিতে কন্টেন্ট বানাতে, যাতে করে আমি মানে সব জায়গার অডিয়েন্সকে রিচ করতে পারি। তো সেখান থেকেই শুরু করা, এবং ওইখান থেকে জার্নিটা স্টার্ট হয়। 1 বছরের মতো কন্টেন্ট বানাই, ওইটাতে আমার অ্যারাউন্ড 4000-4500 মতো সাবস্ক্রাইবার হয়। বাট আমি যেটা এক্সপেক্ট করছিলাম সেই এক্সটেন্ডে আসলে আমার আপগ্রেডটা হয়নি, তো যার কারণে পরবর্তীতে আমাকে আবার বাংলায় আসতে হলো। তারপরে শুরুর আগে যেটা স্টাডি করেছিলেন সেখানে সম্ভবত একটু খামতি ছিল, এবং আপনি বা আপনার ভাবনাটা ছিল যে এরকম আপনি ওভারঅল সবাইকে কানেক্ট করতে চান, কিন্তু যখন নিজে করা শুরু করলেন তখন আসলে দেখলেন যে আসলে মার্কেটটা বেশি কিন্তু বাংলা। এখানে একটা ছোট্ট একটা জিনিস আছে, সেটা হচ্ছে মানে আমরা যখন স্টার্ট করি তখন তো আসলে ইউটিউব অ্যালগরিদম, এআই কিভাবে কাজ করে, উই ডিডন্ট হ্যাভ এনি আইডিয়া। তো তখন আমরা বাংলাদেশ থেকে যেহেতু কন্টেন্ট আপলোড করতাম, তো আমাদেরটা কিন্তু এই লোকাল অডিয়েন্সকে বেশি সার্ভ করা হতো। বাট লোকাল অডিয়েন্স আবার ইংরেজিতে একটু কম ইন্টারেস্টেড, এখন কিছুটা, বাট তখন একদমই ছিল না। তো যার কারণে আসলে মানে রিচটা ওভাবে হতো না। আর বাংলাদেশ থেকে আপনি যেই কন্টেন্টই আপলোড করেন না কেন, স্পেশালি এখন যখন ইউটিউব বিডি অফিসিয়ালি অ্যাভেলেবল, তো এটা কিন্তু আসলে আপনাকে বাইরের দেশে খুব একটা দেখাবে না। তো এই ইয়ে থেকেই আসলে রিজিয়ন ওয়াইজও আপনার একটা রেস্ট্রিকশন থাকে, অ্যালগরিদমটা কাজ করে। তো এটা তখন বুঝতাম না, এটা কিন্তু অনেকে আসলে জানতো না। ইভেন আমরা কিন্তু গ্র্যাজুয়ালি এখন দেখি যে ইংরেজি পত্রিকাগুলোর শিরোনামটা বাংলায় দিচ্ছে, কারণ বাংলায় দিলে সেটা মোর অডিয়েন্সকে কানেক্ট করতে পারে বেশি, সেই ট্রাফিকটা ওখানে জমা হচ্ছে। সো শুরু করলেন একরকম করে, এবং যেটা বলছিলেন যে আসলে আপনি আপনার দেখার জায়গাটাই আসলে অন্য জায়গায় ছিলেন, আপনি বাইরের কন্টেন্ট ক্রিয়েটরদের দেখতেন। যদিও 12 থেকে মোটামুটি এটিসি শুরু করেছে, কিন্তু আপনি তাকেও তখনও চিনতেন না, কিন্তু নিজে ঢোকার পরে তারপর গ্র্যাজুয়ালি যে মার্কেটে কাজ করছেন সেই মার্কেটটা সম্পর্কে জানলেন, এবং তারপর তো রাতুল ওসমান দিয়ে শুরু করলেন। কেমন যাচ্ছে আপনার এই জার্নি? রাতুল ওসমান 2018 থেকে এখন 2025 অনেক ভালো যাচ্ছে। ইনফ্যাক্ট এই রাতুল ওসমান বাংলা চ্যানেলটা, এটা আমার নাম একটু আগে জিজ্ঞেস করলেন যে কেন,
বাংলা চ্যানেলটা অ্যাকচুয়ালি শুরু করার আগে আমাদের ইউটিউব কমিউনিটির আরেক বড় ভাই আমি বাবু, সেই চ্যানেলটাকে অনেকে হয়তো দেখবে। তো বাবু ভাই আমাকে সবসময় পোক করতো যে বাংলায় বানাও, বাংলায় বানাও, তুমি তো বাংলার মাইকেল মধুসূদন টাইপের আরেকটা সেকেন্ড ভার্সন হচ্ছে, ইংরেজিতে রিচ নাই, তো পরে এসে বাংলা করলাম, কাইন্ড অফ দ্যাট। তো সেই কারণে আসলে বাংলা স্টার্ট করা, এবং বাংলা স্টার্ট করার পর আলহামদুলিল্লাহ আমার প্রবাবলি ফার্স্ট ভিডিওতে আমার 1000 সাবস্ক্রাইবার, তখন যেটা একটা মাইলস্টোন ছিল, ওইটা পেয়ে যায়। মানে যেটা আপনার ইংলিশ চ্যানেলটাতে অনেকদিন, এক বছরে প্রায় 1 বছরের বেশি সময় আমার 4500 সাবস্ক্রাইবার হয়, যেটা 1 মাসে, আর বাংলাটাতে আমার 1 লক্ষ সাবস্ক্রাইবার হতে 9 মাস লেগেছিল। আচ্ছা, বাহ, দারুণ। ওয়েল, তো তখন থেকে আসলে বাংলাতে জার্নিটা শুরু করেছেন। এই এত বছরের জার্নিতে আপনি যাদেরকে রিচ করেছেন, কন্টেন্টটা বানাচ্ছেন, আপনার কাছে এই জায়গাটা কেমন মনে হয়েছে? কারণ আপনি শুধুমাত্র এই কাজটাই করছেন, অন্য কোনো কাজ তো করছেন না। দিস ইজ মাই প্রফেশন। আপনি কতজন আছে এই টিমে? আমার টিমে আমি 5 ইয়ার্স একাই ছিলাম। আচ্ছা। লাস্ট 2 ইয়ার্স আমার সাথে আমার কাজিন অ্যাড হয়, ও এখন আমার মানে লাইক ব্যাক এন্ডের কাজগুলো করে, ফ্রন্ট এন্ড বলতে ক্যামেরার সামনের যে কাজগুলো সেগুলো আমি করি, আর বাকি আমি কিউসি করি। বাকি অন্য কাজগুলো যেগুলো রয়েছে লাইক রিসার্চের ক্ষেত্রে আমি কিছুটা হেল্প করি, এডিটিং, প্রোডাক্ট শুটিং, এই কাজগুলো আমার কাজিন করে থাকে। আচ্ছা, মানে 5 বছর টোটালি একাই করেছেন, মানে পেছনে এডিটিং সবকিছু নিজে একাই করেছেন। আমরা সাধারণত কিন্তু সবার দেখি যে একটা টিম বা নিয়ে করে, একা একা চলার এই স্ট্রেংথটা, ইন্সপিরেশনটা আসলে কিভাবে পেলেন? কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে সবার তো একটা আলাদা একটা জায়গা থাকে, সবার একটা ভিশন থাকে, সবার একটা পছন্দ থাকে, স্টাইল থাকে, সবার ইন্ডিভিজুয়াল একটা আইডেন্টিটি থাকে। তো আমার কাছে যেটা মনে হয়েছে সবসময় যে আমি যেই ধরনের কন্টেন্ট দেখতে ভালোবাসি, আমি যদি সেইটা মেক করতে না পারি, আমি যদি সেই জিনিসটা রিপ্রেজেন্ট করতে না পারি, দেন আই উইল নট নিজে স্যাটিসফাইড হবেন না। আমাকে আগে নিজে স্যাটিসফাই হতে হবে, তারপর আমি হচ্ছে সেটা অডিয়েন্সকে দেখাবো। তো এতদিন মানে আমার কাছে মনে হয়নি যে মানে আমি কাউকে নিয়ে সেই আউটপুটটা যেটা আমি এক্সপেক্ট করি সেটা আমি পাচ্ছি। তো রিসেন্টলি মানে এখনো যে একদম মানে আমার এক্সপেকটেশনকে 100% ফুলফিল করেছে ব্যাপারটা আমি এটা বলতে পারবো না, তবে আমি ওকে শেখাচ্ছি গত 2 বছরে। ব্যক্তিগতভাবে একটু খুঁতখুঁতে বা পারফেকশনিস্ট আমরা যেটা বলি সেটাই, ওসিডিতে ভুগি, রাইট। এইজন্য সবকিছু নিজের করতে হয়, এরকম কিন্তু একটা ব্যাপার থাকে, অন্যটা খুব একটা পছন্দ হয় না। আচ্ছা, 2017 তে যখন শুরু করলেন কন্টেন্ট ক্রিয়েশন, তার আগে ঠিক কি করতেন? আমি স্টুডেন্ট ছিলাম তখন, আমি স্টুডেন্ট লাইফে আসলে কন্টেন্ট মেকিং শুরু করা। যদি আমাকে দেখে অনেকে অনেক সিনিয়র মনে করতে পারে, বাট আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয় 2018 তে মার্কেটিং এ। তো আমিও আপনাকে দেখে সিনিয়রই মনে করছিলাম, এজন্য ভাবছিলাম পড়াশোনা হয়তো আরো আগে শেষ হয়েছে। সো 2018 তে গ্র্যাজুয়েশন শেষ করেছেন, কিসে পড়েছিলেন? আমি বিবিএ করেছি মার্কেটিং মেজর। ওকে, সো বিবি কমপ্লিট করেই তার মানে পড়াশোনা করা অবস্থাতে একটা চ্যানেল নিয়ে কাজ করেছেন, এবং তারপরে চিন্তা করলেন যে এটা নিয়ে ফুল টাইম। তার মানে মাঝখানে আর অন্য কোনো জব করা হয়নি? না, চেষ্টাও করেন? আই নেভার হ্যাড আ জব। চেষ্টাও করেননি কখনো, বা এটা ইচ্ছেই হয়নি? কখন থেকে এটা চিন্তা করেছেন? মানে পড়াশোনা তো করছেন, সার্টিফিকেট, সবার তো একটা গোল থাকে, আচ্ছা পড়াশোনা শেষ, জব করবো, কিছু একটা করবো। আপনি কখন থেকে ঠিক করলেন যে আমার গোলটাই হচ্ছে নো জব? ওয়েল, এটা আসলে কখনো ঠিক করা হয়নি এভাবে প্ল্যান করে। আমার আম্মুর প্ল্যান ছিল আমাকে নিয়ে যে আমি জব করব হয়তো, বাট এবং তারা সবসময় বলতো যে তুমি বসে বসে কি করো সারাক্ষণ, মানে কম্পিউটার, লাইক আমাদের টিপিক্যাল প্যারেন্টস যেটা করে। তো যখন দেখলাম যে এখানে আমার ট্র্যাকশন পাচ্ছে, আর অ্যাকচুয়ালি আমি বলবো যে আমরা যারা এই ইন্ডাস্ট্রিতে মোটামুটি একটা অডিয়েন্স আমাদের আছে, তারা আমরা অনেক বেশি লাকি এই সেন্সে যে আমরা আসলে যেই কাজটাকে ভালোবাসি সেই কাজটা আমাদের প্রফেশন হয়ে গেছে এখন। তো এই জায়গা থেকে আমি তখন থেকেই আমি নিজেকে ফিল করা শুরু করছি যে অলরেডি যে আই ওয়াজ লাকি, যে আমার অডিয়েন্স তখনই অলরেডি 50,000 প্লাস ছিল আমার, এবং ওইটা থেকে মোটামুটি মানে আমার মনে হচ্ছিল যে দিস ইজ গোয়িং টু বি সামথিং। একটা তো হচ্ছে প্যাশন, যে আপনার টেক ভালো লাগে, ওটা ভিডিও আপনি দেখেন, সেটা আপনার একটা ভালোবাসা, প্যাশনের জায়গা। তারপর তো নিজে বানানো, সেটা একটা শখের জায়গা থেকে, কিন্তু প্রফেশন হিসেবে নেওয়া, মানে আমরা যেটাকে আসলে আমরা বলছি এটা আমাদের জব কেন, এটা আমাদের একটা জীবিকা, এটাকে আপনি প্রফেশন হিসেবে নিচ্ছেন। কখন থেকে আপনি এতটুকু নিশ্চিত হলেন বা ওই কনফিডেন্সটা পেলেন যে এটা করে আমি শুধুমাত্র এটাকে প্রফেশন হিসেবে নিতে? এটা যখন ভার্সিটি থেকে বের হই তখনই মোটামুটি বের হওয়ার সাথে সাথে আমাদের যে জব মার্কেট, আই থিঙ্ক ইউ অলরেডি হ্যাভ অ্যান আইডিয়া যে আসলে মানে স্টার্টিং এ আমাদের স্যালারি বা স্ট্যান্ডার্ড স্যালারি কত হয়। সো ওই জায়গাতে আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল, আমার 1 বছর গ্যাপ ছিল, তো ওরা আমার 1 বছর আগে জবে জয়েন করে। তো ওরা 1 বছর জব করার পরে ওদের ক্যারিয়ারের যে মানে পজিশনে এসে ওরা যে স্যালারি পাচ্ছিল, আমি তার থেকে বেটার অলরেডি আর্ন করা শুরু করি। তো আমার সেখান থেকে একটা মানে কনফিডেন্স ছিল যে দিস ইজ গোইং টু বি। প্রথম ভিডিও থেকে আর্নিংটা কবে করেছিলেন? ফার্স্ট কতদিন লেগেছিল আপনার আর্নিং স্টার্ট হতে? ওয়েল, আমার ওই যে একটু আগে বললাম ইংরেজি চ্যানেলটাতে আমার অলরেডি একটা নেটওয়ার্ক তৈরি হয়ে গিয়েছিল। তো সেই নেটওয়ার্কটাকে আমি বাংলা চ্যানেলে যখন মানে কাজে লাগাই, আমার বাংলা চ্যানেলে আসলে তেমন কোনো কিছু করতেই হয়নি, আমার পুরো হোল নেটওয়ার্ক ছিল। মানে নেটওয়ার্ক বলতে আমাদের যাদের সাথে কাজ হয়,
আমাদেরকে যারা চিনে মোটামুটি প্রোডাক্ট দেয়, তো আমাদের তো বেসিক্যালি প্রোডাক্ট বেসড কাজ, এবং টেকনোলজি যত আপগ্রেড হচ্ছে আমাদের কাছে নতুন প্রোডাক্ট আসছে, আমরা সেগুলোকে প্রেজেন্ট করছি। তো আলটিমেটলি আমাদের তখন ওই নেটওয়ার্কটা নিয়েই আমি যেহেতু শুরু করি, আমার মানে খুব বেশি এখানে ঝামেলা হয়নি। সো আপনি শুধুমাত্র যে ইউটিউব বা ফেসবুক বা সোশ্যাল মিডিয়াগুলোতে যে ভিডিওর যে রেভিনিউ সেটা তো একটা আছে, আর একটা হচ্ছে যেটা স্পন্সরশিপ, যেটা ব্র্যান্ডের থেকে পাচ্ছেন, কোনটা আপনি বেশি প্রাধান্য দিচ্ছেন, আপনার জন্য কোনটা বেশি কাজে লাগে? অফ কোর্স আমাদের স্পন্সর, কারণ বাংলাদেশে একটা মিসকনসেপশন সবারই আছে যে কন্টেন্ট ক্রিয়েশনের শুরুতেই হয়তো আমরা ডলারে অনেক টাকা ইনকাম করতে পারবো, বাট যারা কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চায় তাদেরকে আমি বলবো যে যদি তারা এরকম চিন্তা করে আসে তাহলে অনেক বড় ডিসঅ্যাপয়েন্টেড হবে তারা, বিকজ বাংলাদেশের মার্কেটটাতে আসলে যে অ্যাডগুলো আমরা দেখি সেটার যে রেভিনিউ সেটা একেবারেই মার্জিনাল, মানে এতটাই মার্জিনাল যে আপনি বললে হয়তো আমাদের কথা বিশ্বাসও করবেন না অনেক সময়। হ্যাঁ, কিছু চ্যানেল আছে যারা হয়তো, এইজন্য আমরা চাই যে আপনি বলেন, নাম্বারস বলাটা আসলে একটু ডিফিকাল্ট কারণ এটা ফ্ল্যাকচুয়েট করে, তবে মানে $100 এন্ড স্টাফ, মানে আমার চ্যানেল সাইজ অনুযায়ী $100 আশেপাশে হয়তো থাকে ম্যাক্সিমাম। ফেসবুকে একটু বেশি, বাট ইউটিউব থেকে অনেক কম। তো এইটা আসলে মানে প্রফেশন হিসেবে নেওয়ার মতো তো আসলে কোনো অপশনই নেই। আপনার এখন সাবস্ক্রাইবার কত শুনছেন? আমার এখন সাবস্ক্রাইবার 3,31,000 সামথিং। আচ্ছা, সো মানে মোটামুটি অনেকটা ডিপেন্ড করতে হচ্ছে ব্র্যান্ডের সাথে, ব্র্যান্ডগুলো এখনো ডিপেন্ড করে তাই। ওকে, এবং সেই জায়গাটাই মোটামুটি তো আপনাদের একটা আলাদা জায়গা আছে, এবং ব্র্যান্ডরাও আপনাদের উপর ডিপেন্ড করছে, এটা টোটালি একটা ভাইস ভার্সা ব্যাপার। এবং এটা মানে কমিউনিটি, হ্যাঁ, মানে আমরা তো আসলে সব ক্ষেত্রেই যত প্রোডাক্ট এখানে আছে, মানে ইন্ডিভিজুয়ালি যত ছোট ছোট প্রোডাক্ট আমরা দেখছি, আমাদের একদম পায়ের জুতা থেকে শুরু করে আমরা কি কি প্রসাধনী ব্যবহার করছি বা এখানে যা যা আছে, সব ব্র্যান্ডেরই কিন্তু একটা মার্কেটিং স্ট্র্যাটেজি থাকে, কনজিউমার কাছে, ভোক্তাদের কাছে পৌঁছানোর একটা ব্যাপার থাকে, এবং সেই জন্যই আসলে টিভি, পত্রিকা, মানে অনেক কিছুই এক এক সময় ছিল। এখন এই জায়গাটা অনেকটা দখল করছে সোশ্যাল মিডিয়া বা কন্টেন্ট ক্রিয়েশন, যে জায়গাটা বলা যায় যে অনেক অ্যাগ্রেসিভ ভাবে দখল করছে, এবং সেই জায়গায় আপনারা এগিয়ে আছেন। এই জায়গাটা চ্যালেঞ্জটা সবচেয়ে কি ফেস করেন, যেহেতু দিস ইজ দি অনলি থিং ইউ ডু? মাঝে মাঝে কি কখনো কোনো ফিয়ার কাজ করে, বা কখনো খুব চ্যালেঞ্জিং মনে হয়, কখনো কি কোনো অনিশ্চয়তা ফিল করেন? এখানে একটা ব্যাপার যেটা আপনি একটু আগে বললেন যে আসলে কন্টেন্ট ক্রিয়েশন বা যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করছে তারা আসলে পত্রিকাকে রিপ্লেস করছে, আমি ব্যাপারটা কিভাবে দেখি না, রিপ্লেস কিন্তু আমি বলি না, বলছি এক এক সময় এক একটা মাধ্যম এখন এটা যুক্ত হয়েছে, রাইট। বাট আনফরচুনেটলি যখন আমরা টেলিভিশন বা ইয়েতে ছিলাম, পত্রিকায় ছিলাম, তখন কিন্তু শুধু অ্যাডভার্টাইজমেন্ট হতো, আমরা কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট করি না, মানে হার্ডলি আমরা অ্যাডভার্টাইজমেন্ট করি, হয়তো দুই একটা প্রোডাক্টে যখন ফুললি স্পন্সর্ড কন্টেন্ট থাকে তখন। আদারওয়াইজ আমাদের কিন্তু রিভিউ বেসড কন্টেন্ট থাকে, যেমন আমারটা বেশিরভাগই রিভিউ বেসড কন্টেন্ট। আর যে চ্যালেঞ্জের কথা বললেন, এই রিভিউতেই সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো আমাদেরকে ফেস করতে হয়, কারণ আসলে দেখা যায় আমাদের প্রোডাকশনের জন্য একটা কস্টিং থাকে, আমাদের টিমকে চালাতে হয়, আমাদের স্টুডিওর ভাড়া থাকে, আমাদের সব মিলে একটা কস্টিং থাকে। তো সেটার জন্য আমরা স্পন্সর যারা হয় তাদের কাছ থেকে আমরা একটা অ্যামাউন্ট ডেফিনেটলি চার্জ করতে হয়। বাট এটা অনেক সময় দেখা যায় যে যারা আমাদের সাথে কাজ করছে, যারা নতুন করে অ্যালাইন হচ্ছে, পুরনো যারা তারা জানে, বাট নতুন অনেকেই জানে না, তখন হয়তো আমরা যখন তাদের কাছ থেকে টাকা নেওয়ার পরও তাদের প্রোডাক্টগুলোকে খারাপ বলি, মানে যেটা খারাপ সেটাকে খারাপ বলতে হয়, দ্যাটস হোয়াট রিভিউ মিনস। তো সেই ক্ষেত্রে আমাদের একটু কিছুটা ব্যাকল্যাশ বা এই প্রশ্নটা আমি আরো কয়েকজনকেও করেছিলাম যারা এখানে এই সেটে বসেছিলেন, যে আপনাদের তো যারা টেক রিভিউয়ার তাদের ক্ষেত্রে অডিয়েন্সকে সঠিক রিভিউটা দেওয়া এটা অনেক বড় দায়বদ্ধতার জায়গা, কারণ আপনি যদি শুধুমাত্র স্পন্সরশিপ পেয়ে ভুল তথ্যটা দিলেন, সেটা কিন্তু আপনার পরবর্তী সেটা রিভিউ হলো না, সেটা আলটিমেটলি রিভিউ তো হবেই না, সেই ডিসঅনেস্টির জন্য কিন্তু আপনার যে প্ল্যাটফর্মটা সেখানে একটা ইফেক্ট পড়বে, আপনাকে দর্শক আপনার গ্রহণযোগ্যতা আপনি হারাবেন তাদের কাছ থেকে। কিন্তু আবার ব্র্যান্ড যখন আপনাকে টাকা দিচ্ছে সেটার জন্য, তারা এক্সপেক্ট করছে যে আপনি তার ব্র্যান্ডটাকে পজিটিভলি পৌঁছে দেবেন, যাতে আপনার ভিডিও দেখে মানুষ কেনে তার সেই প্রোডাক্টটা। সো যখন আপনাকে একটা ব্র্যান্ড একটা প্রোডাক্ট দিল, কিন্তু সেটার মধ্যে আপনি নেগেটিভিটি খুঁজে পেলেন, তখন আপনি ব্যালেন্সটা আসলে কিভাবে করেন? মানে স্পেসিফিক কোনো এক্সাম্পল আছে যেটা করতে হয়েছে? ব্যালেন্স অ্যাকচুয়ালি কি, মানে অনেকের বলার ধরন এক এক রকম, কেউ একটু অ্যাগ্রেসিভলি বলে। আমি আমার ভিডিওগুলোতে আসলে খুবই ঠান্ডা মাথার মানুষ। আমি নর্মালি আমার অডিয়েন্সের কাছে আসলে যেভাবে নিজেকে রিপ্রেজেন্ট করেছি গত 6-7 বছরে, তো তারা আমাকে আসলে কখনোই ওই অ্যাগ্রেসিভনেসটা দেখে না। আমি নেগেটিভ বললেও সেটার একটা আমার ওয়ে আছে, আমার ওয়েতে আমি পোর্ট্রে করি। আর এখানে একটা জিনিস আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে আমাদের যে জায়গাটা, রিভিউর জায়গাটা, এটা হচ্ছে কি আমার কাছে মনে হয় আমাদের ভ্যালুটাই হচ্ছে আমাদের ওপিনিয়ন। এখন আমি যখন আমার ওপিনিয়ন থেকে সরে আসবো, ব্র্যান্ড আমাকে যেটা বলতে বলবে, আমি যদি সেটাই শুধুমাত্র বলি, সেই ক্ষেত্রে কিন্তু আসলে আমার ভ্যালুটা অ্যাড হলো না, আর এখানে আমার এক্সিস্টেন্স আসলে থাকলো না। তো যখন আমার এক্সিস্টেন্স থাকবে না, তখন ডেফিনেটলি আমার অডিয়েন্স লং রানে আমাকে আর শুনবে না, আর আমাকে যখন আমার অডিয়েন্স শুনবে না, তখন কিন্তু কোনো কোম্পানি আমার কাছেও আসবে না। সো এটা একটা চেইন, এটা একটা চেইন। সো এই চেইনটা অনেক সময় আমাদের বোঝাতে আমরা সক্ষম হই, অনেক সময় অক্ষম হই। কোন ব্র্যান্ডের সাথে আমাদের অনেক বড় ক্ল্যাশ হয়ে যায়। এটা মানে একটা চ্যালেঞ্জ, এটা হ্যান্ডেল করতে হয়, এবং এখানে স্ক্রিপ্টিংটা একটা ভূমিকা পালন করে। কারণ আপনি বলছেন যে আপনি কিভাবে
বলছেন সেটার উপর ম্যাটার করে। হ্যাঁ, আমি স্ক্রিপ্টিং করি না, আমার কোনো কন্টেন্ট আজ পর্যন্ত আমি স্ক্রিপ্টিং করিনি। স্ক্রিপ্টিং বলতে আমি লেখাটাই বুঝাচ্ছি না, কিন্তু আপনি যেটা বলছেন সেটাই তো আসলে ম্যাটার করছে। ওকে, সো ইটস আ গুড চ্যালেঞ্জ। কিন্তু এই যে আপনি সব একা একা করেন যেটা বলছিলেন, কারণ নিজে একটু খুঁতখুঁতে আছেন এবং নিজে প্রপার নিজের পছন্দ হওয়াটার উপর ম্যাটার করে। যেসব ডিভাইস দিয়ে যেসব গ্যাজেটস ইউজ করেন এগুলোর তো মাঝে মাঝে সমস্যা হয়, তখন আসলে কি করেন? ফিক্সের ক্ষেত্রে ওয়ারেন্টি থাকলে ওয়ারেন্টিতে প্রোভাইড করি। যেমন আমি যদি আমার রিসেন্ট এক্সপিরিয়েন্সের কথা বলি, আমার একটা গ্রাফিক্স কার্ড সেটা একটু সমস্যা হয়ে যায় গিগাবাইটের। তো 1000 ফিক্সের সাথে আমার অ্যাকচুয়ালি 1000 ফিক্সে আজকের ইভেন্টে এসেছি বলে আমি বলছি ঘটনাটা তা না, এটা অ্যাকচুয়ালি আমার সাথে হয়। তো সেটা আমি ওয়ারেন্টিতে দিই এবং আই হ্যাড এ গুড এক্সপিরিয়েন্স। ইনফ্যাক্ট আমি তখন মানে তাদেরকে কিন্তু বলিও নেই যে আমি কন্টেন্ট বানাই, যাতে করে আমি একটু স্পেশাল ট্রিটমেন্ট পাই। ওকে, সো তারা আমার প্রবলেমটা সলভ করে দেয়। আমি আসলে সেজন্যই জিজ্ঞেস করেছিলাম যে আপনি কি 1000 ফিক্সের উপর ভরসা রাখেন কিনা, মানে বিং ইউ যে একটু ইনফ্যাক্ট আমি কন্টেন্ট বানানোর আগে থেকেই সম্ভবত তারা ছিল কিনা আমার এক্স্যাক্টলি মনে নাই, বাট আমি অনেকবার বেশ 2 থেকে 3 বার আমি অলরেডি তাদের কাছ থেকে সার্ভিস নিয়েছি। এন্ড ইউ আর স্যাটিসফাইড উইথ দ্যাট। দ্যাটস গ্রেট। সো সামনের সময়গুলোতে নতুন কি ধরনের পরিকল্পনা করছেন? কারণ টেক বা প্রযুক্তির জায়গাটাই তো এরকম, যেখানে অনেক নতুন নতুন আপডেট হচ্ছে এবং নিজেকে আপডেট রাখতে হচ্ছে। আমরা নতুন অনেক কিছু জানতে পারছি, বৈশ্বিকভাবে অনেক পরিবর্তন হচ্ছে, আমাদের থেকে অনেক দেশ অনেক এগিয়ে গেছে, যেখানে চায়না যে লাইফ টাইম ব্যাটারি বানানোর পরিকল্পনা করছে, বা আমরা যদি ইলন মাস্কের সেই এই ব্যাপারগুলো আপনাকে কতটা নাড়া দেয় বা এগুলো আপনাকে কিভাবে প্রভাবিত করে? আচ্ছা, টেকনোলজি অলওয়েজ আমাকে অনেক বেশি ফ্যাসিনেট করে। আর মানে আমাদের টেক কন্টেন্ট যারা বানাই তাদের একটা সুবিধা আছে, সুবিধাটা হচ্ছে আমাদের কিন্তু কন্টেন্ট নিয়ে নিজেদের ভাবতে হয় না। আমাদের কন্টেন্ট নিয়ে ভাবে কোম্পানি যখন একটা প্রোডাক্ট বের করে, আমরা জাস্ট এটা রিপ্রেজেন্ট করি, আমাদের এক্সপিরিয়েন্সটা আমরা শেয়ার করি। তো এখানে আমাদের হেডেকটা অনেকটা কমে যায় যে আসলে সামনে কি হবে, সামনে যা হবে সেটা কোম্পানি করবে, আমরা করব না, বাট কোম্পানি করার পরের পার্টটা আমাদের। আর যেটা একটু আগে বললেন যে আসলে নতুন টেকনোলজি আসছে, সেটা নিয়ে আমরা কি চিন্তা করি বা কতটুকু এক্সাইটেড। ওয়েল, যে মানে আমাদের আসলে স্মার্টফোন বলি বা যে গ্যাজেটগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করছি, এগুলো কিন্তু আসলে একটা পিক পর্যায়ে পৌঁছে গেছে। এখন আসলে ওই লেভেলের আপগ্রেডটা, যেটা আমরা বলি যে একেবারে ডিজাইনাল বা ওভারঅল একটা আপগ্রেড, সেটা কিন্তু আসছে না। এখন আমরা দেখতে পাচ্ছি ইনক্রিমেন্টাল আপগ্রেড। বাট একটা জায়গা আছে, সেটা হচ্ছে ব্যাটারি। আচ্ছা, তো ব্যাটারির জায়গাটাতে যদি আমরা মানে একটা সলিউশন আনতে পারি, যে এখন আমাদের একটা ডিভাইস হয়তো 1 মাস পর চার্জ দিলেও ইটস ফাইন, তখন কিন্তু অনেক প্রবলেম সলভ হয়ে যায়। তো সেখানে চায়না দেখলাম রিসেন্টলি তারা নিউক্লিয়ার ব্যাটারি নিয়ে কাজ করছে, যেটা হয়তো অনেক বেশি লং লাস্টিং হবে। এখনো আমি পার্সোনালি সেটা টেস্ট করতে পারিনি, ইনফ্যাক্ট এটা কমার্শিয়াল ভাবে এখনো সময় লাগবে। তো এটা নিয়ে অবশ্যই আমি অনেক বেশি এক্সাইটেড। নিজে যে কন্টেন্টগুলো বানান সেখানে নিজেকে ইউনিক রাখার জন্য, ওই যে শুরুতেই বলছিলেন সবার তো একটা স্টাইল আছে, সবার নিজস্বতা আছে, এক একজন এক একভাবে করে, এবং টেক রিলেটেড ব্যাপারগুলো সাধারণত অনেকেই এইভাবে বলেন যে এটা একটু খটোমটো সাবজেক্ট, এটা অনেকের কাছে বোরিং মনে হতে পারে। সো কিভাবে ইন্টারেস্টিং ওয়েতে প্রেজেন্ট করা যায়, এই ব্যাপারগুলো নিয়ে আপনি কিভাবে কাজ করেন? আমি একদম ফ্রম দ্য বিগিনিং আমি যেটা বললাম যে শুরুতে আমি কন্টেন্টগুলো যাদেরটা দেখে বড় হয়েছি তারা ছিল ম্যাক্সিমাম ওয়েস্টার্ন কান্ট্রির। লাইক আমি যদি একটা নাম নেই, মার্কাস ব্রাউনলি, MKBHD। আই হোপ যারা স্মার্টফোন রিভিউ দেখে তারা সবাই চেনে। মিস্টার মোবাইল আগে ফোন এরিনাতে ছিল, তাদের কন্টেন্টগুলো দেখে বড় হওয়া। তো সেখানে একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে মার্কাসের ভিডিওগুলোতে ভিজুয়ালি অনেক বেশি প্লিজিং লাগতো ভিডিওগুলো, মানে একটা প্রোডাক্ট যখন সে শো করতো তখন ওইটা দেখতে অনেক ভালো লাগতো। মিস্টার মোবাইল যে সে হচ্ছে মাইকেল ফিশার তার নাম, তার ভিডিওগুলোতে ইনফরমেশনগুলো অনেক আমার কাছে মনে হতো যে আমাদের রিয়েল লাইফে যেটা দরকার সে আমাদেরকে ততটুকুই দিচ্ছে, বেশিও না কমও না। তো এই জিনিসগুলো আমার ভিডিওতে আমি ইমপ্লিমেন্ট করার ট্রাই করতাম, যেহেতু তারা অনেক বছর ধরে কন্টেন্ট বানাচ্ছে, এবং আমিও ভিজুয়াল পার্টটাতে অনেক বেশি প্রায়োরিটি স্টিল দেই যে আমার কন্টেন্টটা দেখতে কতটা অ্যাট্রাকটিভ। হ্যাঁ, আমার অডিয়েন্সের কিছু মানে অ্যাকচুয়ালি আমার অডিয়েন্সের না, অনেক সময় তো আমাদের অডিয়েন্সের বাইরেও অনেকে ভিডিও দেখে। তো তারা অনেক সময় হয়তো কিছুটা কমপ্লেন করে যে ভাই আপনার ভিডিওগুলো একটু কম ফানি, বা আপনি একটু মানে কাইন্ড অফ রোবোটিক টাইপের। বাট অ্যাকচুয়ালি আমি সেরকমই, আমি একদম মানে সলিড একজন টেক গাই। আপনি কি ব্যক্তি জীবনে এরকম? না, ব্যক্তি জীবনে আমি অনেক বেশি জলি। ব্যক্তি জীবনে আমাদের যত ট্যুর হয় সব জায়গাতে আসলে ট্যুরটা মানে লিটারালি ফান বানাতে আমাকে নেওয়া হয় কাইন্ড অফ। বাট যখন আমি ক্যামেরার সামনে আমি একটু ডিফারেন্ট, কারণ এখানে ইচ্ছে করে না হয়ে যায়, অনেকের আছে ক্যামেরার সামনে আসলে তার এটা চেঞ্জ হয়ে যায়। ক্যামেরার শাইনেসও বলা যাবে না ঠিক, শাইনেস না, মানে ক্যামেরার সামনে অনেকের অবতারটা চেঞ্জ হয়ে যায় না। হ্যাঁ, এটা কাইন্ড অফ দ্যাট। এবং এটার একটা রিজন আমি বলি, সেটা হচ্ছে আমি মনে করি আমরা যখন কন্টেন্ট একটা বানাচ্ছি, স্পেশালি রিভিউ ভিডিওস, এটা দেখে মানুষ কিন্তু তাদের হার্ড আর্ন মানি স্পেন্ড করবে। সো এটা তাদের ডিসিশন মেকিং এর জন্য অ্যাকচুয়ালি হেল্প করে, এবং তারা ডিস্ট্রাক্টেড না হয় আমি কি ইনফরমেশনগুলো ডেলিভার করছি এটা থেকে। তো সেই জন্য আমি টু দ্য পয়েন্ট থাকার চেষ্টা করি সবসময়। হ্যাঁ, এর মধ্যে হয়তো কিছু ফান টান চলে আসে মাঝে মাঝে, বাট এটা হাইলি আনলাইকলি, মানে আমার আসলে খুব একটা হয় না এটা। ওই যে শুরুতে তখন বলছিলেন যে ভিডিওতে আপনি অ্যাগ্রেসিভ ভাবে কখনো বলেন না, আপনি মানুষের ওরকম ব্যক্তিগতভাবেও কি ওরকমই
ঠান্ডা শুধু বাসায় ছাড়া, মানে বাসায় মানে কিরকম? বাসায় আমি মানে মাঝে মাঝে এগ্রেসিভ হয়ে যাই। আই হ্যাভ 2 কিডস, মানে ওদের সাথে হয়তো এগ্রেসিভ হয় না, বাট হয়তো অনেক সময় একটু হ্যাঁ আর একটু কি আছে যেতে হয়। আমার ওয়াইফ আছে, আমার আম্মা, আর কেউ না। বেবির বয়স কত? আমার বেবি একটার বয়স হচ্ছে 3.5 বছর, আর একটা 4 মান্থস। আচ্ছা, ওকে। আপনার এই কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটা, যেটা পড়াশোনা শেষ করে এটাই করছেন, কোনো জব করেনি, পরিবারের সাপোর্টটা এই জায়গায় কেমন ছিল? কারণ আমাদের সমাজের প্রেক্ষাপটে এটা কিন্তু সবাই সহজভাবে নিতে পারে না। রাইট। আমার বাবা মারা যায় 2017-18-তে। তো বাবা যাওয়ার আগ পর্যন্ত আব্বু ফার্স্টের দিকে অনেক সাপোর্টিভ ছিল, আম্মু একটু মানে কনফিউজিং ছিল জিনিসটা নিয়ে, যে আসলে মানে হবে কি না, কি করছে এটা, মানে একটা সিরিয়াস কোনো কাজে কেন মনোযোগ দিচ্ছে না। তো তারপরে আব্বু মারা যাওয়ার পর আম্মু মোটামুটি সাপোর্টিভ হয়ে গেছে, আর আমার ওয়াইফ তো শুরু থেকে আমাকে চিনতো। সো ও মানে ও আসার পরে আসলে এই কন্টেন্ট ক্রিয়েশন কিভাবে চিনতো, কোথা থেকে? ওয়েল, আমরা একই সাথে পড়াশোনা করেছি, তারপর আসলে বিয়ে করা 2019-এ। তো ও আমার মানে কন্টেন্ট জার্নির আগে থেকে রিলেশনশিপ করে বিয়ে হয়েছে, তাই তো? কতদিনের সম্পর্ক ছিল? 5 ইয়ার্স। ওয়াও, কংগ্রাচুলেশনস। 5 বছরের সম্পর্ক সফলভাবে চলছে, ও সংসারেরও 5 ইয়ার্স। দারুণ ব্যাপার। তার মানে আপনার কাজের ক্ষেত্রে আপনার ওয়াইফের একটা সাপোর্ট ছিল, কতটুকু ইন্সপায়ার করতে আপনাকে? তার কাছ থেকে সাহসটা কেমন পেয়েছেন? অলওয়েজ আমাকে কখনো কোনো কিছু নিয়ে, মানে আমার ডিসিশন নিয়ে সে কখনো কোশ্চেন রেজ করে না। মানে আমি যেটা বলি সে ভাবে যে হ্যাঁ ঠিক আছে। হোয়াট অ্যাবাউট ইউ, তার ডিসিশন নিয়ে আপনি কি বলেন? হ্যাঁ, ওর ডিসিশনের ক্ষেত্রে আমি অবশ্যই রেসপেক্ট করি। তিনি কি কিছু করছেন? মানে না, শি ইজ হাউসওয়াইফ, বাসায় দেখাশোনা করছেন। আপনার ভিডিওতে মাঝে মাঝে আমরা দেখি যে বিভিন্ন ডিভাইস যখন রিভিউ করেন তখন একটা ছবি তুলে আমাদেরকে জিজ্ঞেস করেন, মানে অডিয়েন্সকে জিজ্ঞেস করেন যে ছবিটা কেমন হলো। সো সেটা আমরা ভিডিওতে দেখি, কিন্তু বাস্তবে ছবি তুলতে কি পছন্দ? মানে ইফ আই আস্কড ফটোগ্রাফি না ভিডিওগ্রাফি, কোনটা আপনাকে টানে? আচ্ছা, দুইটাই সমানভাবেই টানে, কারণ হচ্ছে মানে ফটোগ্রাফি তো আসলে রেগুলার ডে টু ডে লাইফে আমাদের অনেক বেশি করতে হয়। আমার কিডস একটু আগে বললাম যেটা, তারা আছে, অনেক তাদের মোমেন্টসগুলো আমরা ক্যাপচার করি। আবার অ্যাট দ্য সেম টাইম অনেক সময় অনেক নতুন ডিভাইস আসে আমাদের কাছে, সেগুলো আমরা টেস্ট করার জন্য কোনো একটা ছবি তুললাম, বা আমি পার্সোনালি আমার কোনো ছবি দিলেও আমার অডিয়েন্সরা জিজ্ঞেস করে ভাই এটা কোন ডিভাইসে তোলা। তো তারা আসলে সবসময় ডিভাইসটা নিয়ে ইম্পর্টেন্স দেয়, আমার ছবিটা কেমন হলো সেটা নিয়ে একটু কম ইম্পর্টেন্স দেয়। এনিওয়ে, আর ভিডিওগ্রাফিটা আমার মানে আমি একটু বেশি প্যাশনেট অ্যাবাউট ভিডিওগ্রাফি, কারণ ভিডিও কালার থেকে শুরু করে এভরিথিং, মানে সিনেমাটোগ্রাফিক যে ব্যাপারটা, এই জিনিসগুলো আমার এডিটও তো আপনি করেন, যেটা হ্যাঁ এভরিথিং আমি করি। ওইটা কি শিখেছেন কোথাও নিজে থেকে, মানে এই শেখার প্রসেসটার মধ্যে দিয়ে? না, এটা আসলে যখন যেই প্রবলেমে পড়েছি তখন ইউটিউবে সেটা সার্চ করেছি, আমার প্রবলেম আমি সলভ করেছি। এই যে ছবি তোলার সময় বেবিদের কথা চলে এলো, আপনি তো ভিডিও মেক করছেন এবং সেটা বাসায় কি সেটআপ নাকি স্টুডিও? আমার 2 ইয়ার্স আলাদা একটা স্টুডিও ছিল, বাট রিসেন্টলি আবার আমি বাসায় নিয়ে এসেছি। বাসাতেই সেটআপটা করেছেন। আপনাকে যখন এই যে ভিডিও বানাতে দেখে, কাজ করতে দেখে, আপনার বাচ্চারা কি এরকম আপনার মতো কন্টেন্ট ক্রিয়েটর হতে চায়? মানে তারা তো বড়দেরকে দেখে শিখে। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে গতকালকে হঠাৎ করে আমি দেখছি ও আয়নার সামনে দাঁড়িয়ে বলছে সাবস্ক্রাইব এন্ড শেয়ার। আমি বললাম যে তুমি কোত্থেকে এই লাইনটা পেলে? তো হয়তো কোনো একটা ভিডিওতে শুনেছে, তো সেটা সে রিপিট করছিল। আর এমনিতে সবসময় বাবাকে দেখে কন্টেন্ট বানাতে, মাঝে মাঝে আমার স্টুডিওতে ঢুকে যায়, আবার একটু বের করতে হয় কাজের সময়, মানে এরকম ব্যাক এন্ড ফোর্থ চলতে থাকে। যে কোনো একটা কন্টেন্টে হয়তো আমরা ওই লিটল কন্টেন্ট ক্রিয়েটরদেরকেও দেখতে পাবো। থ্যাংক ইউ সো মাচ, আপনার সঙ্গে গল্প করছিলাম এবং ইন্সপায়ারিং অফ কোর্স, যে কিভাবে নিজেকে চিনলেন এবং নিজের কি চাওয়া, প্যাশনটা, সেটা আসলে বোঝাটাও একটা মানুষের জন্য অনেক জরুরি, যে আমি কি করতে চাই এবং তারপর সেটার পেছনে ডেডিকেশনটা দেওয়া। যারা আমাদেরকে দেখছেন এই মুহূর্তে, তাদের জন্য কি বলতে চান? যারা দেখছেন তাদের জন্য বলতে চাই, আপনারা যদি প্যাশনেট হয়ে থাকেন টেকনোলজির প্রতি, আপনি মনে করেন যে আপনিও মার্কেটে নতুন একটা আইডিয়া, নতুন একটা পার্সপেক্টিভ আপনি শেয়ার করতে পারবেন, সেক্ষেত্রে আপনারাও কন্টেন্ট ক্রিয়েশনে আসতে পারেন। বিকজ বাংলাদেশে কিন্তু আমাদের কমিউনিটিটা অনেক ছোট, মানে এতটাই ছোট, আসলে এখনও অনেক স্পেস বাকি আছে। সো আই থিঙ্ক এই জায়গাটা ফিল আপ হওয়া দরকার, এবং ভালো ভালো যারা কন্টেন্ট বানাতে পারে মনে করে তাদের বানানো উচিত। বাট এটা আসলে টাকা মেক করার জায়গা না, এখানে যদি অনেক বেশি টাকার চিন্তা করে আসতে হয় সেক্ষেত্রে আমার মনে হয় একটু ডিসঅ্যাপয়েন্টেড হবে সবাই। তাই কি? কাইন্ড অফ ইনিশিয়ালি তো তাই। আচ্ছা, ইনিশিয়ালি তো সব জায়গায় তাই, কিন্তু প্রফেশন হিসেবে নিতে হলে কিন্তু একটা মানুষ টাকার চিন্তাটা করবেই, যেটাকে আমি প্রফেশন হিসেবে নিব, এটাকে আমাকে সেই সাপোর্টটা দেবে। টাইম সে যদি কোনো কাজে এনগেজ থাকে, পাশাপাশি এটা সাইড ওয়ার্ক হিসেবে করে, এবং একটা পর্যায়ে গিয়ে সে মনে করে না আমার এটা হ্যান্ডসাম এনাফ, দেন হয়তো সে জবটা কুইট করতে পারে। রাইট। থ্যাংক ইউ। এবং আপনাদের টেক কন্টেন্ট ক্রিয়েটরদের যে জিনিসটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে, বা যেটা হয়তো সবাই স্বীকার করবে, অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে তো, অনেকের কিন্তু যে ভিউটা কিভাবে হবে শুধুমাত্র ওইটাই ইচ্ছেটা থাকে, চাহিদাটা থাকে, এবং সেটার জন্য
অনেক কিছু কন্টেন্টে ইউজ করা হয় যেটার আদতে কোনো মানেই নেই, বা নিজেরাও অনেক সময় সীমাটা অনেক সময় ছাড়িয়ে যায়। কিন্তু টেক কন্টেন্ট ক্রিয়েটরদের কিন্তু একটা রেসপন্সিবিলিটির জায়গা অটোমেটিক ভাবেই তৈরি হয়ে যায়, এবং আপনাদের সবার মধ্যে এই জিনিসটা আছে যে মানুষের কোনটা প্রয়োজন সেই টু দ্য পয়েন্টে কথা বলা, এটাকেই প্রাধান্য দিতে হয়। আদারওয়াইজ দেখা যায় সেটা আপনাদের কন্টেন্টে ইফেক্টও পড়ে যদি সঠিক কন্টেন্টের মধ্যে আমি বলছিলাম যে ডিস্ট্রাক্টিং হয়ে যায়, রাইট, সেই জায়গাটা থাকে। সো এই জায়গাটা কিন্তু টেক কন্টেন্ট ক্রিয়েটররা আলাদা একটা স্ট্যান্ডার্ড তৈরি করে নিয়েছে নিজেদের। থ্যাংক ইউ সো মাচ, কথা বলে খুব ভালো লাগছিল। আমাদের 1000 পিক্স প্রেজেন্স টেক শোতে আসার জন্য থ্যাংক ইউ সো মাচ। 1000 পিক্সকে অনেক বেশি আমাকে এই শোতে ইনভাইট করার জন্য থ্যাংক ইউ সো মাচ। যারা এতক্ষণ দেখছিলেন 1000 পিক্স প্রেজেন্স টেক শো, আমাদের সঙ্গে আজকে কন্টেন্ট ক্রিয়েটর রাতুল ওসমান ছিলেন, তার সঙ্গে গল্প করছিলাম, তার জার্নিটা শুনছিলাম। আশা করি তার কথা থেকে কিছুটা অনুপ্রেরণা আপনারাও পেয়েছেন। যারা দেখছিলেন তারা অবশ্যই এই ভিডিওটাতে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, কারণ সবচেয়ে বেশি লাইক কমেন্ট শেয়ার যারা করবেন তাদের মধ্যে থেকে সেরা একজনকে বেছে নেওয়া হবে, আর তাকে দেওয়া হবে 1000 পিক্সের পক্ষ থেকে পুরস্কার, ফ্রি সার্ভিসিং। সো বিদায় নিচ্ছি আজকের মতো। স্টে ওয়েল, স্টে আপডেটেড, গুড বাই।